সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা জানো কলেজে দীর্ঘদিন যাবৎ রুটিন মাফিক অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে, তাই অংশ হিসাবে আমার এখনকার এই পৌরনীতি ও সুশাসন ক্লাস। তোমরা জানো, আশা করি তোমরা যে যেখানে অবস্থান করছো, যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে তোমাদের আমি যেটা তোমাদের সামনে আলোচনার জন্য উপস্থাপন করব সেটা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। তোমরা জানো যে আমি তোমাদেরকে যখন সরকারের আধুনিক শ্রেণীবিভাগ পড়িয়েছিলাম, তখন সেখানে আধুনিক শ্রেণীবিভাগের একটা মানদণ্ড ছিল, সেটা হচ্ছে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন। এর ভিত্তিতে সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়: এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তো দেখো, আজকে আমি যেটা তোমাদের সামনে আলোচনার জন্য উপস্থাপন করব সেটা হলো এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। আমি আবার এই বিষয়টি তোমাদের সামনে রিপিট করছি যে সরকারের যে আধুনিক শ্রেণী বিভাগ, সেখানে একটি মানদণ্ড ছিল কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন। তো কেন্দ্র ও প্রদেশের ক্ষমতার বন্টন এর ভিত্তিতে আধুনিক সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়: এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। আজকে আমি তোমাদের সামনে যেটা আলোচনার জন্য উপস্থাপন করব সেটা হলো এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এখন দেখো, স্বাভাবিকভাবে আমরা প্রথমে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি সেটাই প্রধান আলোচনা করব। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলতে ওই ধরনের সরকার ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে সংবিধান প্রদত্ত সমস্ত ক্ষমতাই একটি মাত্র কর্তৃপক্ষ কর্তৃক বা একটি মাত্র কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রয়োগ বা বাস্তবায়িত হয়। প্রয়োগ বা বাস্তবায়িত হয়। এখানে প্রদেশ কিংবা স্থানীয় সরকারের অস্তিত্ব থাকতে পারে, কিন্তু তারা কোনো ধরনের স্বায়ত্তশাসন বা স্বাধীনতা ভোগ করে না। তারা যে ধরনের ক্ষমতার প্রয়োগ করে বা আইন বাস্তবায়ন করে তা কেন্দ্রীয় সরকার প্রদত্ত হয়। তো এ প্রসঙ্গে প্রফেসর ডাইসি বলেছেন যে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট is the habitual exercise of legislative power by one central government. দেখো, আমি আবারও বলছি, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, ইউনিটারি বলতে আমি স্বাভাবিকভাবেই বোঝাচ্ছি যে এককেন্দ্রিক সরকার। তো ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ দ্য habitual exercise of power, legislative power by one central government. তো এটা বাংলা করলে দাঁড়ায় যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হলো এই ব্যবস্থা যেখানে কেন্দ্রীয় সরকার বা একটিমাত্র সরকার সাংবিধানিক সকল ক্ষমতা চর্চা করে থাকে বা সাংবিধানিক সকল ক্ষমতার চর্চা করে থাকে। তো এ প্রসঙ্গে অধ্যাপক গেটেল বলেছেন যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হলো এমন একটি সরকার পদ্ধতি যেখানে সংবিধান সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকার বা একটিমাত্র কর্তৃপক্ষকে দিয়ে থাকে। তাহলে দেখো, আমি আবারও বলছি সংজ্ঞাটা, যে এককেন্দ্রিক সরকার হলো এমন একটি সরকার পদ্ধতি যে সংবিধান সকল ক্ষমতা একটি মাত্র কর্তৃপক্ষ বা একটি মাত্র কেন্দ্রীয় সরকারের হাতে দিয়ে থাকে। তো এখন এ থেকে আমরা বলতে পারি যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হলো ওই ধরনের সরকার ব্যবস্থা যেখানে সংবিধান প্রদত্ত সকল ক্ষমতা একটি মাত্র কর্তৃপক্ষের আওতায় বা কেন্দ্রীয় সরকারের আওতায় পরিচালিত বা প্রয়োগ বা চর্চা হয়ে থাকে। তো এখানে আমি যদি কিছু কিছু বিষয় খুব এককেন্দ্রিক সরকারের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো যে এখানে কেন্দ্র কি অবস্থায় থাকবে এবং প্রদেশ কি অবস্থায় থাকবে। এখন দেখো, এখানে কেন্দ্র সকল ধরনের ক্ষমতার উৎস হবে তার সংবিধান। এখানে কেন্দ্র সকল ধরনের উৎস হবে তার সংবিধান। এখানে প্রদেশ বা আঞ্চলিক সরকার ব্যবস্থা থাকতে পারে, সেটা হবে তার এজেন্ট, কেন্দ্রীয় সরকারের এজেন্ট। এখন দেখো, আমরা যদি কেন্দ্রীয় সরকারের উদাহরণ দিই তাহলে এক্ষেত্রে আমরা যুক্তরাজ্য, জাপান, ইটালি এবং সর্বশেষ আমাদের বাংলাদেশের কথা উল্লেখ করতে পারি।
তোমরা জানো বাংলাদেশে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি যে স্থানীয় সরকারের অস্তিত্ব বিদ্যমান রয়েছে। এখানে শহর অঞ্চলে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এবং স্থানীয় পর্যায়ে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। দেখো এখানে কিন্তু তারা নির্দিষ্ট আইনের আওতায় তাদের নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে এবং তারা সেগুলোর প্রয়োগও করে থাকে। এগুলো কিন্তু সবই পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার প্রদত্ত আইন বা ক্ষমতার মাধ্যমে। এখানে তারা সরকারের বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে থাকে। এখন দেখো এখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সকল ক্ষমতা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। দেখো এখানে চূড়ান্ত শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে যদি কোনো ধরনের ক্ষমতা প্রয়োগের ব্যাপারে দ্বৈতর্থকতার সৃষ্টি হয় কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা কেন্দ্রীয় সরকারের যাবে। এখন দেখো প্রাদেশিক সরকার যদি থেকে থাকে বা স্থানীয় সরকার যদি থেকে থাকে তাহলে তাদের ক্ষমতার উৎস কি? তাদের ক্ষমতার উৎসও হবে এককেন্দ্রিক সরকার প্রদত্ত ক্ষমতা। এবং এখানে কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা, এখানে বলতে গেলে সকল ক্ষমতাই কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এবং এই ক্ষমতার উৎস হলো সংবিধান। এবং এখানে স্থানীয় যে সরকার, স্থানীয় সরকারের ব্যবস্থায় বা যদি প্রাদেশিক কোনো সরকার থাকে তাহলে তাদের যে ক্ষমতা তাহলে তা ওই কেন্দ্রীয় সরকার প্রদত্ত হবে এবং তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা সংবিধান প্রদত্ত কোনো ক্ষমতা থাকে না। যদিও সংবিধানে কোনো বিষয় থেকে থাকে সেটা কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই বা কেন্দ্রীয় সরকারের আইনের মাধ্যমেই বাস্তবায়িত বা প্রদত্ত হয়ে থাকে। এখন দেখো আমি যে কেন্দ্রীয় সরকার কি এটা তোমাদের সামনে যে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে একটি মাত্র কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব বিদ্যমান থাকবে এবং তারা সংবিধানের অধীনে সকল ক্ষমতার অধিকারী হবে। এখন দেখো এই যে কেন্দ্রীয় সরকার, এর প্রধান প্রধান দিকগুলো কি কি, কেন্দ্রীয় সরকারের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, সেগুলোই আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব। এখন দেখো প্রথমে আমি যদি বলতে পারি দেখো একক আনুগত্য। একক আনুগত্য যেখানে কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব বিদ্যমান সেখানে তার প্রদত্ত সকল অফিস এবং জনগণ সবাই কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করবে বা আনুগত্য থাকবে, সেখানে সকল অফিস এবং নাগরিক। এখন দেখো এখানে যখন কেন্দ্রীয় সরকার কথাটি বলা হয় তখন স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার কথাটা আসে। তো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এমনও হতে পারে যেখানে একজন নাগরিক একই সাথে কেন্দ্রীয় সরকারের এবং প্রাদেশিক সরকারের নাগরিকত্ব হয়ে থাকে। এর প্রকৃষ্ট উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, এখন দেখো এখানে ঠিক একইভাবে তার বিভিন্ন কার্যালয় তারা সকল কিছুই কেন্দ্রীয় সরকারের নিকট বা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরিচালনা করে এবং তার নিকট প্রেরণ করে থাকে। আচ্ছা, তারপরে দেখো যে বিষয়টি তারপরে দেখো কেন্দ্রীভূত ক্ষমতা। কেন্দ্রীভূত ক্ষমতা আমি তোমাদেরকে সংজ্ঞায় যেটা বলেছি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো যে এখানে সংবিধান অনুসারে সকল ক্ষমতাই কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। এখানে দেখো সকল সিদ্ধান্তই নীতি প্রণয়ন বলো, আইন প্রণয়ন বলো, সব কিছুই এখানে কেন্দ্রীয় সরকারের হাতে এবং বাস্তবায়নও কেন্দ্রীয় সরকারের হাতে। এখন দেখো কেন্দ্রীয় সরকার তার এই যে কেন্দ্রীভূত ক্ষমতা, এই ক্ষমতা চর্চা বা প্রয়োগের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ বা প্রদেশ সৃষ্টি করতে পারে এবং তারাও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেকই কর্মকাণ্ড পরিচালনা করবে। তো এখানে দেখো সকল ক্ষমতাই কেন্দ্রীভূত বা কেন্দ্রের হাতে বা কেন্দ্রীভূত ক্ষমতাই হলো এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপরে দেখো
দেখো, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতার বন্টন। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতার বন্টন। আমি আগেই বললাম যে সংবিধান অনুসারে সকল ক্ষমতাই কেন্দ্রীয় সরকারের হাতে। এখন কেন্দ্রীয় সরকার তার এই যে কেন্দ্রীভূত ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতা, এটা প্রয়োগ করতে নানা ধরনের স্থানীয় কর্তৃপক্ষ বা প্রদেশ সৃষ্টি করতে পারবে। এখন দেখো, আমি এখানে লিখছি যে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতার বন্টন। এখন এই যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার বিভিন্ন আঞ্চলিক সরকার বা প্রদেশ সৃষ্টি করবে, তার হাতে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কিছু ক্ষমতা বা সিদ্ধান্ত প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং অনেক ক্ষেত্রে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতাও কেন্দ্রীয় সরকার প্রদেশের হাতে বা স্থানীয় সরকারের হাতে দিতে পারে। তো এখন দেখো, সেজন্যই আমি বললাম যে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন। এখন দেখো যে আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যে কেন্দ্রীয় যে মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার ব্যবস্থা, সেখানে তারা আইনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা সৃষ্টি করেছে। স্থানীয় সরকার ব্যবস্থা সৃষ্টি করেছে। এখানে আমি এই যে বললাম যে ক্ষমতার বন্টন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এখন দেখো যে তারা যে কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকার ব্যবস্থা সৃষ্টি করেছে, যেটা শহর অঞ্চলে সিটি কর্পোরেশন এবং অপেক্ষাকৃত কম শহর অঞ্চলে মানে নগর অঞ্চলে সিটি কর্পোরেশন এবং অপেক্ষাকৃত কম বড় শহরে পৌরসভা এবং গ্রামীণ অঞ্চলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, তোমরা জানো কম বেশি। তো এই যে স্থানীয় সরকার ব্যবস্থা সৃষ্টি করেছে, এগুলো কিন্তু সবই কেন্দ্রীয় সরকারের আইনের মাধ্যমে সৃষ্টি করেছে এবং কেন্দ্রীয় সরকারই কিছু কিছু সিদ্ধান্ত প্রণয়ন, যেমন রাজস্ব নির্ধারণ এবং তা আদায় এবং স্থানীয়ভাবে উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষমতাও স্থানীয় সরকারের হাতে দিয়ে থাকে। কিন্তু সেগুলো সবই তারা কেন্দ্রীয় সরকারের আইনের অধীনে করে থাকে। এক্ষেত্রে তাদের কোনো সার্বভৌম ক্ষমতা নেই। সেজন্য এখানে দেখো যে কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই ক্ষমতার বন্টন। তারপর দেখো দেখো আমি লিখেছি প্রদেশগুলো এজেন্ট মাত্র। প্রদেশগুলো এজেন্ট মাত্র, ঠিক আছে? প্রদেশগুলো এজেন্ট মাত্র। এখানে দেখো লেখাটা একটু কিছুটা অস্পষ্ট হয়ে গেছে, আমি স্পষ্ট করে দিই। প্রদেশগুলো এজেন্ট মাত্র। আমি আগেই বলেছি যে কেন্দ্রীয় সরকার তার ক্ষমতা বাস্তবায়ন বা চর্চা করতে গিয়ে প্রদেশ সৃষ্টি করতে পারে। প্রদেশ সৃষ্টি করতে পারে, সেটা প্রদেশ না বলে আমরা সেটা আঞ্চলিক সরকার বলতে পারি বা আমরা স্থানীয় সরকারও বলতে পারি। এখন দেখো যে এই যে স্থানীয় সরকারগুলো সৃষ্টি করা হয়, তাদের হাতে কিন্তু সাংবিধানিকভাবে কোনো ধরনেরই সার্বভৌম ক্ষমতা থাকে না। তারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে তারা কাজ করে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত কেন্দ্রীয় সরকারকে সরবরাহ করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে দেখো যে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের অভাব। প্রাদেশিক স্বায়ত্ত শাসনের অভাব। এরপরে আমি যখন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা তোমাদেরকে আমি পড়াবো, তখন তোমরা সেখানে দেখতে পাবে
যে প্রাদেশিক সরকারের কেন্দ্রীয় সরকারের মূল থিমই হচ্ছে সেখানে প্রাদেশিক সরকারের স্বায়ত্তশাসন। এখন দেখো, এই যে প্রাদেশিক সরকার বা এখানে প্রদেশ থাকতে পারে, বা সেখানে স্থানীয় কর্তৃপক্ষ হতে পারে, আঞ্চলিক সরকার ব্যবস্থা হতে পারে, আবার সেটা প্রাদেশিক সরকার নামেও থাকতে পারে। এখন দেখো, এই যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় বলা প্রয়োজন যে স্বায়ত্তশাসন বিষয়টা হলে কি। স্বায়ত্তশাসন বিষয়টা আসলে কি? স্বায়ত্তশাসন মূলত দুটি কর্তৃপক্ষের চুক্তির মাধ্যমে স্থানীয় সরকার যে ক্ষমতা ভোগ করে সেটাই হলো স্বায়ত্তশাসন। এখন দেখো, প্রাদেশিক সরকার, এখানে প্রাদেশিক সরকারের স্বায়ত্তশাসনের অভাব বলা হয়েছে। এখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায়ও কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে বিভিন্ন ধরনের ক্ষমতা প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকার বা স্থানীয় সরকারের হাতে দিতে পারে। আবার ইচ্ছা করলে যে কোনো সময়ই তার প্রদত্ত আইনের মাধ্যমে, তার প্রণয়নকৃত আইনের মাধ্যমে সেই ক্ষমতার আবার অবসানও ঘটাতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বায়ত্তশাসনের কোনো ধরনের স্বায়ত্তশাসন এই প্রাদেশিক সরকার ভোগ করে না। তারপরে দেখো, সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান, আমি আগেই বলেছি যে কেন্দ্রীভূত ক্ষমতা একটি মাত্র কর্তৃপক্ষ। তো কেন্দ্রীভূত ক্ষমতা একটি মাত্র কর্তৃপক্ষ থাকার কারণে স্বাভাবিকভাবেই এখানে সংবিধান ইচ্ছা করলেই এই কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিবর্তিত হতে পারে। তো সেজন্য তাদেরকে কোনো ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় না বা প্রদেশের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ যে আইন, স্বাভাবিকভাবে সাধারণ আইনগুলো সিম্পল মেজরিটিতে পাশ হয়ে থাকে। তো সিম্পল মেজরিটির ভিত্তিতেও অনেক সময় সংবিধান পরিবর্তন করা যেতে পারে। এখন দেখো, আবার এটা যে সকল দেশের ক্ষেত্রে যেখানে এক কেন্দ্রিক সরকার সেখানেই যে সুপরিবর্তনীয় সংবিধান, বিষয়টা কিন্তু এমন না। তবে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থার সাথে সুপরিবর্তনীয় সংবিধান সহজেই প্রয়োগযোগ্য হতে পারে বা সঙ্গতিপূর্ণ হতে পারে। এখানে দুষ্পরিবর্তনীয় সংবিধানের তেমন প্রয়োজন হয় না। এক্ষেত্রে দেখা যায় যে সুপরিবর্তনীয় সংবিধান এককেন্দ্রিক সরকার ব্যবস্থার সাথে বেশি মাত্রায় সঙ্গতিপূর্ণ। তবে পৃথিবীর সকল এককেন্দ্রিক সরকারই যে সুপরিবর্তনীয় সংবিধান নীতি গ্রহণ করেছে, বিষয়টা কিন্তু এমন নয়। এক্ষেত্রে তুমি আমাদের দেশের কথা উল্লেখ করতে পারো, আমরা আমাদের দেশের কথা উল্লেখ করতে পারি। তোমরা জানো আমরা এককেন্দ্রিক সরকার ব্যবস্থার অধীনে আছি। আমাদের সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয়। সেখানে সংবিধান সংশোধন করতে গেলে 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হয়। সেখানে আমাদের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। কিন্তু এই যে সুপরিবর্তনীয় সংবিধান, এটা এককেন্দ্রিক সরকারের অধীনে সহজেই বা এককেন্দ্রিক সরকারের সাথে সহজেই সঙ্গতিপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো, মোটামুটি এগুলোই ছিল কেন্দ্রীয় সরকারের প্রধান বৈশিষ্ট্য, এককেন্দ্রিক সরকারের প্রধান বৈশিষ্ট্য। এখন আমি এর যে প্রধান গুণাগুণ, এর যে উপকারী দিক, সেগুলো নিয়ে একটু বেশি মাত্রায় একটু আলোচনা করব তোমাদের সাথে। আমি এটা মুছে দিই।
দেখো, এক কেন্দ্রিক সরকারের ভালো ভালো দিকগুলো যেগুলো রাজনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করে, জনগণকে মানে জনগণের সাথে সরকারের যে সম্পর্ক, যে সরকার জনগণকে সেবা করবে, সেক্ষেত্রে এক কেন্দ্রিক সরকারের ভালো ভালো দিকগুলো কি। এখন দেখো, আমি প্রথমে বলেছি, দেখো নমনীয় সরকার ব্যবস্থা, নমনীয় সরকার ব্যবস্থা। এখন আমি আগেই তোমাদেরকে যখন বৈশিষ্ট্য পড়িয়েছি তখন আমি বলেছি যে এক কেন্দ্রীয় সরকারের প্রধান থিমই হলো কেন্দ্রীভূত ক্ষমতা। তো কেন্দ্রীভূত ক্ষমতা যদি থাকে সেখানে সিদ্ধান্ত একটি মাত্র কর্তৃপক্ষের অধীনেই প্রণয়ন হয় এবং বাস্তবায়িত হয়। তো যখন একটি মাত্র কর্তৃপক্ষের মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ হয়, তো তখন তাহলে স্বাভাবিকভাবেই জরুরি প্রয়োজনে, যখন জরুরি প্রয়োজন হবে তখন স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত গ্রহণ খুব দ্রুতভাবে নিতে পারে। সিদ্ধান্ত গ্রহণ যখন দ্রুত হতে পারে তখন ওই সরকার ব্যবস্থাকে নমনীয় হিসেবেই চিহ্নিত করা যায়, নমনীয় হিসাবেই চিহ্নিত করা যায়। তারপরে দেখো, যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এটা অনেকটা এই নমনীয়তার সাথেই যায়। আমি বললাম যে যেহেতু একটি মাত্র কর্তৃপক্ষ থাকে বা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা থাকে এবং স্বাভাবিকভাবেই একটি মাত্র আইনসভা থাকে, এখানে প্রাদেশিক সরকারের হাতে বা আঞ্চলিক সরকারের হাতে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। আবার কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতাও প্রাদেশিক সরকারের থাকে না। তো যেহেতু কেন্দ্রীয় সরকার একটি মাত্র কর্তৃপক্ষ, তারা দ্রুত জরুরি প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তারপরে দেখো, তোমরা জানো সরকার তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাপক অর্থ ব্যয় করে থাকে, ব্যাপক অর্থ ব্যয় করে থাকে। তো স্বাভাবিকভাবে দেখা যায় যেখানে কেন্দ্রীয় সরকার এককেন্দ্রিক থাকে সেখানে স্বাভাবিকভাবেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটি মাত্র আইনসভা হয়, সেখানে একটি মাত্র মন্ত্রিসভা হয় এবং সেখানে আমলাতন্ত্রও বেশ ছোট হয়ে থাকে। এবং এককেন্দ্রিক সরকার থাকার কারণে প্রাদেশিক সরকারকে আলাদাভাবে সরকার পরিচালনা করতে হয় না এবং আলাদাভাবে তাদের তেমন কোনো অর্থেরও প্রয়োজন হয় না, সবাই একটি মাত্র সরকারের অধীনে থাকে। তো সবাই যেহেতু একটি মাত্র সরকার কর্তৃপক্ষ অধীনেই থাকে, তাই সেখানে প্রশাসন তেমন জটিল রূপ ধারণ করতে পারে না। তাই প্রশাসন খুব সংক্ষিপ্ত হয়ে থাকে এবং প্রশাসন সংক্ষিপ্ত হবার কারণে সরকারের যে ব্যয় সেটা কমে যায় এবং অপচয় রোধ হয়ে থাকে। আবার এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন যে কেন্দ্রীয় সরকার, এখানে এককেন্দ্রিক সরকার হওয়ার কারণে এককেন্দ্রিক সরকারের নজর বা নজরদারি সব জায়গায় থাকে। সেখানে প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকার বা স্থানীয় সরকার ইচ্ছা করলেও কোনো ধরনের নীতিবিহীন বা বিধি বহির্ভূত কোনো কর্মকাণ্ড গ্রহণ করতে পারে না। এটাও পরোক্ষভাবে অপচয় রোধে সহায়তা করে থাকে। তারপরে দেখো, ক্ষুদ্র রাষ্ট্রের জন্য, ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী, ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী, যে রাষ্ট্রগুলো বৃহৎ না এবং দেখা যায় একই নৃগোষ্ঠীর অধীনে সকল জনগণ,
সেখানে এককেন্দ্রিক সরকার বেশি মাত্রায় সঙ্গতিপূর্ণ হতে পারে। বৃহৎ রাষ্ট্রের জন্য আবার এককেন্দ্রিক সরকার অনেক ক্ষেত্রেই অনুপযোগী বা অসামর্থ্য হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে সমস্ত দেশ আছে সেখানে এককেন্দ্রিক সরকার সকল সিদ্ধান্ত এককভাবে নিয়ে দ্রুত এবং স্বচ্ছভাবে দেশ পরিচালনা করতে পারে। তো এখন দেখো, এক্ষেত্রে যে সমস্ত দেশ ক্ষুদ্র তাদের স্বাভাবিকভাবে আর্থিক সঙ্গতিও কম হয়ে থাকে এবং একাধিক সরকার পরিচালনা তাদের পক্ষে সম্ভব হয় না। তো এখানে এককেন্দ্রিক সরকার বা একটি মাত্র সরকার সঙ্গতিপূর্ণ হয়ে থাকে। তারপরে দেখো, জাতীয় সংহতি অর্জন সহজ হয়। জাতীয় সংহতি অর্জন সহজ হয়। তোমরা জানো, দেশের সমগ্র জনগণকে কতিপয় মৌলিক নীতিতে এক করাকেই আমরা জাতীয় সংহতি বলতে পারি। স্বাভাবিক অর্থে যে কতিপয় মৌলিক বিষয়ে এক করাকেই জাতীয় সংহতি বলা হয়ে থাকে। এখন দেখো, যেহেতু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় স্বাভাবিকভাবেই ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষেত্রে বেশি মাত্রায় সঙ্গতিপূর্ণ এবং সব জায়গায় তাদের নজরদারি থাকে, সেহেতু সকল জনগণের মতামত নেওয়া তাদের জন্য সহজ হয় এবং সকল জনগণের মতামত নিয়েই তারা সরকার যখন পরিচালনা করে, স্বাভাবিকভাবে সেখানে জাতীয় সংহতি খুব সহজেই, খুব দ্রুত এগুলো স্ট্যাবলিশ হয় এবং সরকারের সংগঠন বা জাতীয় ঐক্য বা রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। সেদিক থেকে দেখা যায় যে এককেন্দ্রিক সরকারের অধীনে রাষ্ট্রীয় ঐক্য গঠন করা এবং তা ক্রমাগত বৃদ্ধি করা সহজ হয়ে থাকে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হলো এককেন্দ্রিক সরকারের প্রধান প্রধান দিক, বৈশিষ্ট্য এবং এর প্রধান প্রধান গুণাবলী। তোমরা বাড়িতে এটার প্রধান প্রধান যে দোষ ত্রুটি আছে এগুলো একটু ভালোভাবে দেখবা। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি একটু বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো বিশদভাবে যখন আমি ব্যাখ্যা করব, তখন এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থা সম্বন্ধে যদি তোমাদের কোনো দুর্বলতা থাকে, অবশ্যই সেটা দূর হবে বলে আমি মনে করি। তো পরবর্তী ক্লাসে যখন আমি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা তোমাদেরকে পড়াবো, তখন এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থার অনেক বিষয় আবার তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ভালো থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।